বিষয় সংক্ষেপে। বামা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা ছোট গল্পে একটি সাহসিনী, দৃঢ়চেতা, জীবনদাত্রী নারীর কীর্তি কাহিনী বর্ণনা করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা ছোট গল্পে এক সাহসিনী, দৃঢ়চেতা, জীবনদাত্রী নারীর কীর্তি কাহিনী বর্ণনা করেছেন। যৌবনের প্রথম দিকে কথক চুঁচুড়ার শচীশ কবিরাজের কাছে মাদুলি বিক্রয়ের কাজ করতেন। সাধু সন্ন্যাসীর মতো কাপড় চোপড় পরে নানা জায়গায় ঘুরে ঘুরে মাদুলি বিক্রি করাই ছিল তার কাজ। সঙ্গে থাকতো মাদুলি। আশা পথ চলতি যদি কিছু মাদুলি বিক্রি হয়। মেমারি স্টেশনে নেমে গ্রামে ওষুধ বিক্রি করতে করতে একটি বাজারে কিছু খাওয়া দাওয়া করে নেন। সেখান থেকে জানতে পারেন মাখমপুর পৌঁছতে অন্তত রাত 9টা বাজবে। সকলেই তাকে সাবধান করে দেয় যে সন্ধ্যার পর ওই এলাকায় ফাঁসুড়ে ডাকাতের উপদ্রব হয়। তাই তিনি যেন পার্শ্ববর্তী সঞ্জয়পুর গ্রামে রাতটুকু কাটিয়ে সকালে আবার বের হন। মনে ভয় নিয়েই কথক হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যার সময় একটি দিঘির পাড়ে এসে উপস্থিত হন। দূর থেকে একটি গ্রাম দেখতে পেয়ে সেটাকে সঞ্জয়পুর বলে মনে করেন। কিছুক্ষণ পরে তালপুকুরের পাশ দিয়ে এক বলিষ্ঠ বৃদ্ধকে রুদ্রাক্ষের মালা পরে হাতে লাঠি নিয়ে হেঁটে আসতে দেখেন। বৃদ্ধ লোকটি কথকের কাছে এগিয়ে এসে তার পরিচয় জানতে চাইলে কথক সবিস্তারে বৃদ্ধকে তার সেখানে আসার কারণ জানান। কিছুক্ষণ চিন্তা করে বৃদ্ধ কথককে তার বাড়িতে রাত্রি কাটাবার আমন্ত্রণ জানান। বৃদ্ধের কথায় সন্তুষ্ট হয়ে কথক তার বাড়িতে যেতে রাজি হন। চণ্ডী মণ্ডপের পাশে একটি কুঠুরিতে কথকের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। কথককে রান্না চাপাবার কথা বলে বৃদ্ধ বাড়ির ভিতরে চলে যান। কিছুক্ষণ পর এক স্ত্রীলোক কুঠুরির সামনে উঠোনে ঝাঁট দিতে এসে বারবার কথকের দিকে তাকিয়ে কিছু যেন বলতে চাইলেন। ব্যাপারটা কথকের কাছে খুব অস্বস্তিকর বলে মনে হলো। এর কিছুক্ষণ পরে বউটি কথকের কাছে এসে জানায় যে ওই বৃদ্ধ প্রকৃতপক্ষে ডাকাতের সর্দার, তাকে হত্যা করার জন্যই তাকে বাড়িতে নিয়ে এসেছে। একথা শোনার পর কথকের হৃৎকম্প শুরু হয়ে যায়। কিভাবে সেখান থেকে পালাবেন তা ভেবে উঠতে পারলেন না। পরে বউটি আবার ঘরে এলে কথক তাকে দয়াময়ী বলে সম্বোধন করে তাকে বাঁচাবার উপায় বলে দেবার জন্য অনুরোধ করেন। বউটি জানায় সেও চায় না বাড়িতে ব্রাহ্মণ হত্যা হোক, তাই কিভাবে তিনি বাঁচবেন তার উপায় বলতেই এসেছেন। বউটি কথককে তার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলে যে তার নাম বামা, আর কথক যেন নিজেকে বামার বাপের বাড়ির গুরুবংশীয় লোক বলে পরিচয় দেন। এটাই ফাঁসুড়ে ডাকাতের হাত থেকে বাঁচার একমাত্র উপায়। প্রাণের তাগিদে কথক বামার বাপের বাড়ির সকলের নাম ধাম মুখস্থ করে নেয়। এরপর কোনো মতে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে নেন। কিন্তু প্রতিটি মুহূর্তেই তার মনে হতে লাগলো তার মরার জন্য অস্ত্র সানাচ্ছে, তাকে মারার জন্য অস্ত্র সানাচ্ছে। তালবস্যয় আকার দন্তন্বয় আকার ছয় ছয় একার। এরপর গৃহস্বামী নিজেই কথকের জন্য পান নিয়ে আসেন। তখন কথক বামার কথা মতো গৃহস্বামীকে নিজের পরিচয় দিয়ে বামার কথা জিজ্ঞাসা করেন। গৃহস্বামী কথককে তার সেজ ছেলের শ্বশুরবাড়ির গুরুবংশের লোক ভেবে কিছুটা অবাক হয়ে গেলেন। তারপর নিজের বাড়ির ভিতর থেকে স্ত্রী, মেজ ছেলে ও পুত্রবধূ বামাকে নিয়ে এসে কথকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। অদ্ভুত অভিনয় করে বামা কথককে তার বাপের বাড়ির গুরুবংশীয় লোক বলে চিনলেন এবং প্রণাম করলেন।
নিজের জীবনদাত্রীকে আশীর্বাদ করতে গিয়ে কথকের দু চোখ জলে ভরে আসে। নিজের জীবনদাত্রীকে আশীর্বাদ করতে গিয়ে কথকের দু চোখ জলে ভরে আসে। খানিক পরে এসে বামা জানিয়ে দেয় যে সব বিপদ কেটে গেছে, এবার তিনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। বামা আরও জানায় যে বিয়ের পর সে তার শ্বশুরবাড়ির আসল পরিচয় জানতে পারে, কিন্তু তার একটা ছোট ছেলে আছে, তাই বাধ্য হয়েই তাকে এখানে থাকতে হয়েছে। পরদিন কথকের বিদায় নেওয়ার সময় বৃদ্ধ কথককে 5 টাকা প্রণামী দেয়। কথক বামাকে ডেকে প্রাণ ভরে আশীর্বাদ করেন। জীবনে বেঁচে বৃদ্ধ বয়সেও কথক তার জীবনদাত্রীর কথা ভুলতে পারেননি। শব্দার্থ: মাদুলি, ধাতু নির্মিত দৈব কবচ বিশেষ। অদৃষ্টে, ভাগ্যে। রাহা খরচ, খাওয়া ও থাকার খরচ। সাত্ত্বিক, সত্য গুণ বিশেষ। দন্তস্বয়াকার তয়বয় হস্যই ক, সাত্ত্বিক সত্য, দন্তস্ব তয়ব সত্য, গয়সু মূর্ধন্য, গুণ বিশেষ, বয়স্যই তালবস্বয়কার পেটকাটা মূর্ধন্যস্ব। ক্যাম্বিসের জুতো, খুব মোটা ও টেকসই কাপড়ের জুতো। শৈল মানে সহ্য হলো। ওয়ারিশান, উত্তরাধিকারী। পৌষ কিস্তির, পৌষ মাসের দেয় কিস্তির টাকা। খাজনা, কর। গন্তব্য, যাত্রাস্থল। ফাঁসুড়ে, গলায় ফাঁস দিয়ে মরে যারা। যথা সর্বস্ব মানে সবকিছু। ঘাপটি, লুকিয়ে থাকা। কমিশন, ক্রয় বিক্রয়ের পর দালালি স্বরূপ প্রাপ্ত টাকা। সেকেলে, আগের দিনে। ভুয়ো, মিথ্যা। বলিষ্ঠ, শক্তিশালী। রুদ্রাক্ষ, এক ধরনের ফল যা দিয়ে জপের মালা তৈরি হয়। গোমস্তা, নায়েব বা দেওয়ান, যে আয় ব্যয়ের হিসেব রাখে। বারুই, পানের চাষ করে এমন একটি গোষ্ঠী। চণ্ডী মণ্ডপ, বাড়িতে যেখানে চণ্ডীর পূজা হয়। অতিথি, অভ্যাগত গৃহস্থ বাড়িতে আগত অচেনা অতিথি। অভ্যাগত গৃহস্থ বাড়িতে আগত অচেনা অতিথি। তৃপ্তি মানে তুষ্টি। রাঢ় অঞ্চলের মানে ভাগীরথীর পশ্চিম তীরস্থ অংশের। ছন্ন ছাড়া, লক্ষ্মী ছাড়া। অবস্থাপন্ন গৃহস্থ মানে মধ্যবিত্ত, আর্থিক অবস্থা ভালো এমন গৃহস্থ। আটচালা ঘর, যে ঘরের 8টি চাল থাকে। কুঠুরি, ছোট ঘর। গৃহ স্বামী, গৃহকর্তা। দস্তুর মতো, সম্পূর্ণ রূপে। উদ্বিগ্ন, উৎকণ্ঠাপূর্ণ। বিদ্যুৎ খেলে গেল মানে রোম হর্ষক। আড়ষ্ট মানে স্থির। খাঁটি মানে ভেজালহীন। তালিম মানে ট্রেনিং। জীবনদাত্রী মানে জীবন দান করেন যিনি। মন্ত্র শিষ্য মানে মন্ত্র দেওয়া শিষ্য। ষণ্ডা মার্কা মানে বড় চেহারার। লাশ মানে মৃতদেহ। ব্রহ্ম হত্যা মানে ব্রাহ্মণের হত্যা। স্বয়ং মানে নিজে। পৌঢ়া মানে বৃদ্ধা। ছুতো মানে অছিলা। অকল্যাণ মানে অমঙ্গল। চকিত দৃষ্টি মানে ক্ষণিকের দৃষ্টি। ভয়ানক মানে ভীষণ, চট করে মানে তাড়াতাড়ি। অবশ মানে বসে না থাকা। গোলগাল মানে গোলাগালা মানে ধানের মরাই। রোয়াক মানে বারান্দা। অপরিচিতা মানে অজানা, অচেনা, পরিচয়হীনা। নেক্সট কোয়েশ্চেন্স। অল্প বয়সের প্রথম চাকরি। খুব উৎসাহের সঙ্গেই করতুম। কার লেখা কোন রচনার অংশ? বক্তা কিসের চাকরি করতেন? বক্তাকে কিরূপ প্রস্তুতি নিতে হতো? আলোচ্য অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা গল্পের অন্তর্গত।
আলোচ্য অংশের বক্তা কথক বা লেখক স্বয়ং। অল্প বয়সে চুঁচুড়োর শচীশ কবিরাজের দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতেন। কবিরাজের তরফে মাইনে ও রাহা খরচ পেতেন। নানা দেশে ঘুরে বেড়াবার সুযোগ পেয়ে লেখক অত্যন্ত উৎসাহের সঙ্গেই কাজটা করতেন। এই কাজের জন্য লেখককে নানা প্রস্তুতি নিতে হতো। তাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক ব্রাহ্মণের মতো। দন্তস্বয়াকার তয় তয় বয় হস্যই ক, বয় রফলা আকার হয় ম মূর্ধন্যয়কার র, ব্রাহ্মণের মতো। কারণ ঐরূপ কাপড় চোপড় ছিল ব্যবসার অঙ্গ। গেরি মাটি রঙে ছাপানো কাপড়, পরনে পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে ক্যাম্বিসের ব্যাগ, তারই মধ্যে থাকতো মাদুলি ও অন্যান্য ওষুধ। বিক্রির বিনিময়ে মাইনে ও রাহা খরচ ছাড়াও কমিশন পেতেন। ক মহেশ্বরী তালবস্য দন্ত ন। নেক্সট কোয়েশ্চেন। একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখনপুর বলে একটি গ্রামে। কার লেখা কোন গল্পের অন্তর্গত? তিনি কোথায় যাচ্ছিলেন, কোন উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু এই যাত্রার বিশেষত্ব কি ছিল? আলোচ্য অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত বামা ছোট গল্পের অন্তর্গত। কথক অর্থাৎ লেখক বিভূতিভূষণ স্বয়ং। তিনি যাচ্ছিলেন বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখনপুর নামে একটি গ্রামে। এবারের যাত্রা মাদুলি বিক্রির উদ্দেশ্যে নয়। তিনি যাচ্ছিলেন মাখনপুরে শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি, তালবস্যয় ব তালবস্যয় হস্যৌ র বয়াকার ডয়শূন্য র। সেখানকার জমিদারের কোনো ওয়ারিশান না থাকায় অন্তঃস্থ রহস্যই তালবস্যয় দন্ত না, ওয়ারিশান না থাকায় সমস্ত সম্পত্তির অধিকারী হন শচীশ কবিরাজ। শচীশ কবিরাজ তাকে জানিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা সম্ভব আদায় করার জন্য। এই যাত্রার একটা বিশেষত্ব ছিল, যদিও ওই যাত্রা কবচ বিক্রি করার জন্য নয়, তবুও কথক সাধু সন্তের মতো গেরুয়া বসন পরে হাতে মাদুলি ও ক্যাম্বিসের ব্যাগ নিয়ে বেরিয়েছিলেন। খাজনা আদায় করার জন্য এরূপ পোশাক পরিচ্ছেদের কোনো প্রয়োজন ছিল না। তবুও কথক আশা করেছিলেন পথ চলতি যদি কিছু মাদুলি ওষুধ বিক্রি হয়ে যায় তবে কমিশনটা তো পাবেন। তাই একই সঙ্গে রথ দেখা ও কলা বেচা দুই হবে। নেক্সট কোয়েশ্চেন। সন্ধ্যার পর আগে গিয়ে আর পথ হাঁটবেন না, বক্তা কে বা কারা? কাকে উদ্দেশ্য করে বলেছেন? তারা কোন পথে হাঁটতে মানা করেছেন, কেন মানা করেছেন? সন্ধ্যার পরে আগে গিয়ে পথ হাঁটবেন না, বক্তা কে বা কারা, কাকে উদ্দেশ্য করে বলেছেন, তারা কোন পথে হাঁটতে মানা করেছেন, কেন মানা করেছেন? মেমারি স্টেশন থেকে হাঁটতে হাঁটতে বাজারে কথক কিছু খেয়ে নিয়ে আবার পথ চলতে থাকেন বা পথ চলতে শুরু করেন। মেমারি স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলতি বাজারে কথক কিছু খেয়ে নিয়ে আবার পথ চলতে থাকেন বা পথ চলতে শুরু করেন। সামনে তার একটা বাজার পড়ল, যেখানে দোকানদারদের কাছে জানতে পারেন যে গন্তব্যস্থলে পৌঁছতে রাত্রি 9টা বাজবে। সেই সব দোকানদারেরাই কথককে সন্ধ্যার পর পথ হাঁটতে মানা করেন। বাজারে দোকানদাররা কথকের উদ্দেশ্যে বলেছেন, কাকে উদ্দেশ্য করে বলেছেন? বাজারের দোকানদাররা কথকের উদ্দেশ্যে বলেছেন। কথায় কথায় তারা জানতে পারে যে কথক যে গ্রামে যাচ্ছেন তা বেশ খানিকটা দূর। পথ চলতি বিপদের কথা ভেবেই তারা কথককে এ কথা বলেছেন। মেমারি স্টেশন থেকে চলতে চলতে বিভিন্ন বাজারে ওষুধ মাদুলি বিক্রি করতে করতে একটি বাজারে এসে পৌঁছন, যেখান থেকে মাখনপুরের দূরত্ব অনেকটা। সেখানে পৌঁছতে রাত 9টা হয়ে যাবে। পথের বিপদ তাদের অজানা নয়। ওই পথে হাঁটতেই কথককে মানা করেছেন। ওই পথে সন্ধ্যার পর বিপদ আছে ফাঁসুড়ে ডাকাতের। ফয়চন্দ্রবিন্দু আকার দন্তস্বয় হস্যৌ ডয় শূন্য রয়কার, ফাঁসুড়ে ডাকাতের।
এই ডাকাতের দল পথের পাশে ঘাপটি মেরে বসে থাকে। পথ চলতি পথিককে সন্ধ্যার পর দেখতে পেলেই তারা পথিককে ফাঁসি দিয়ে মেরে তার সর্বস্ব অপহরণ করে। এই বিপদের কথা ভেবেই তারা কথককে সন্ধ্যার পর ওই পথ চলতে মানা করে। নেক্সট, আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো। বক্তাকে সাত্ত্বিক বামুন বলতে কি বোঝো? সাত্ত্বিক বামুনেরা কিরকম কাপড় চোপড় পরে? লেখককে বা কথককে এ ধরনের কাপড় চোপড় পরতে হতো কেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা ছোট গল্পে কথক বা বক্তা বা কথক স্বয়ং লেখক বিভূতিভূষণ। বয় হস্যই ভয় দীর্ঘ তয় হস্যই ভয় দীর্ঘ পেট কাটা মূর্ধন্য ষ মূর্ধন্য দন্ত আকার তয় বয় তয় তয় বয় হস্যই ক তয় তয় বয় হস্যই ক। সাত্ত্বিক বামুন বলতে বোঝায় যে সমস্ত বামুন শুদ্ধাচরণ করে দুবেলা গায়ত্রী মন্ত্র জপ করে স্নান আহ্নিক না করে জলপান করেন না। যে সমস্ত বামুন শুদ্ধাচরণ করে দুবেলা গায়ত্রী মন্ত্র জপ করে স্নানাহ্নিক না করে জলপান করেন না। দেবতার প্রতি যাদের অগাধ বিশ্বাস প্রতিদিন পূজার্চনা করেন, পয় দীর্ঘ বর্গের জয় রেফ আকার বর্গের জয় আকার পয় দীর্ঘ বর্গের জয় আকার চয় রেফ দন্তন্য আকার পূজার্চনা করেন। সাত্ত্বিক বামুনেরা গেরিমাটি রঙে ছাপানো কাপড় জামা পরেন, পায়ে পরেন ক্যাম্বিসের জুতো, কারণ চামড়ার জিনিস পরায় মানা। গলায় মালা দেখলেই মনে হয় একটা শ্রদ্ধার ভাব উপস্থিত হতো। লেখককে এ ধরনের কাপড় চোপড় পরতে হতো কারণ তিনি দেবতা সিদ্ধ মাদুলি বিক্রি করতেন। তাই দেখলেই যাতে একটা ভক্তিভাব জেগে ওঠে, লোকে সাধারণ মানুষের থেকে তফাৎ করে, শ্রদ্ধা ভক্তি করে, সেজন্য লেখককে ওই রকম কাপড় চোপড় পরতে হতো। কথায় আছে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। তালবস্বরের দন্তন্য দর্শন ধয়াকার রয় দীর্ঘধারী পরে গুণ বিচারী গয়হস্য মূর্ধন্য বয়হস্যই চয়াকার রয় দীর্ঘই। অর্থাৎ প্রথম দর্শনেই মানুষের মনে একটা শ্রদ্ধার ভাব জাগে, তাই এরকম পোশাক পরিচ্ছদ পরা। নেক্সট কোয়েশ্চেন, আমার বুক ঢিপ ঢিপ করে উঠলো। কার বুক ঢিপ ঢিপ করে ওঠে? কখন তার এমন অবস্থা হয়? কেন তার বুক ঢিপ ঢিপ করেছিল? এরপর তার সঙ্গে কার কিভাবে দেখা হলো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা ছোট গল্পে আমার বলতে বক্তা কথক বিভূতিভূষণের বুক ঢিপ ঢিপ করে উঠল। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করার সময় মেমারি স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে দু একটা বাজার পড়ে। বাজারে দোকানদারেরা সন্ধ্যার পর ওই অঞ্চলে বিপদের কথা লেখককে জানালে ভয়ে লেখকের বুক ঢিপ ঢিপ করে ওঠে। এক অনাগত আশঙ্কার ভয়ে লেখকের বুক ঢিপ ঢিপ করে ওঠে। রাতের অন্ধকারে অজানা অচেনা জায়গায় যদি তার এরূপ কোনো বিপদ ঘটে, যদি ফাঁসুড়ে ডাকাত গাছের আড়ালে ঘাপটি মেরে বসে থাকে, তাই মাখনপুরে পৌঁছনো তো রাত্রি 9টার আগে সম্ভব নয়। বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা, সামনে একটা তালদিঘি পড়ে, দিঘির ওপাশে সঞ্জয়পুর গ্রাম, সেখানেই রাত্রে আশ্রয় নেবার কথা, কিন্তু তালদিঘির কাছেই অন্ধকার নামে, তাই অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে। লেখক তালদিঘির কাছেই 7-5 ভাবছিলেন। সন্ধে হয়ে আসছে, সঞ্জয়পুর আরো কত দূর, রাত্রে তখন কোথায় যাবেন, কি করবেন ভেবে পাচ্ছিলেন না। দিঘির কাছে লোকজনের কোনো চিহ্ন দেখতে পেলেন না লেখক। এমন সময় তালদিঘির পাড়ে যে সরু পথটা, সেই পথ বেয়ে একজন বলিষ্ঠ বৃদ্ধকে আসতে দেখা গেল। বলিষ্ঠ গড়ন, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। কথাবার্তায় বৃদ্ধ মাখনপুরের কথা জানতে পেরে লেখককে রাত্রি যাপনের জন্য তাঁর বাড়িতে আমন্ত্রণ জানালেন। নেক্সট কোয়েশ্চেন, মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়? কে কখন এরকম ভেবেছে? কে তাকে কি ভয় দেখিয়েছিল? বক্তার এরূপ ধারণার কারণ কি? এরপর বক্তা কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা গল্পে বক্তা লেখক স্বয়ং। মাখনপুরে যাবার পথে
পরে তালদিঘি, তারপর সঞ্জয়পুর। বাজারে দোকানদারদের কথানুযায়ী পথে ফাঁসুড়ি ডাকাতের কবলে পড়ার সম্ভাবনা আছে, তাই সন্ধ্যের অন্ধকারে না পথ চলে সঞ্জয়পুরে রাত্রি যাপন করাই যুক্তিসঙ্গত। অন্তস্থ জয় হর্ষ কয়তয় হর্ষ দন্তস্ব অনুসার গত। কিন্তু সন্ধ্যের আগেই তালদিঘি পড়ল, তার ওপারে সঞ্জয়পুর। এই অবস্থায় লেখকের মনে কথাটি এসেছে। নেক্সট, আসার পথে একটি বাজারের দোকানদারেরা লেখককে বলেছিল যে সন্ধ্যার পর মাখমপুরের পথে না চলাই বুদ্ধিমানের কাজ, কারণ পথে আছে ফাঁসুড়ে ডাকাতের ভয়। তারা গাছের আড়ালে ঘাপটি মেরে বসে থাকে, পথিককে একলা পেলেই তারা মেরে তার সর্বস্ব কেড়ে নেয়। বক্তা চলতে চলতে তালদিঘির পাড়ে উপস্থিত হলেন। ও পারে সঞ্জয়পুর দেখা যাচ্ছে, সামনে প্রকাণ্ড মাঠ। ভয়ের কিছু তখনও পর্যন্ত চোখে পড়েনি, এ কারণেই বক্তা এরূপ মনে করেছেন। এরপর বক্তার সামনে এসে হাজির হয় এক বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের। এই বয়সেও মাংসপেশি বেশ সবল, ময়াকার অনুসার দন্তস পয়কা তালবস্যই, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। বৃদ্ধ লেখককে গন্তব্যস্থলের কথা জিজ্ঞাসা করেন। মাখমপুরের শচীশ কবিরাজের বাড়ির কথা শুনে বৃদ্ধ জানায় যে সে অনেক দূরের পথ। মাখমপুরের শচীশ কবিরাজের বাড়ির কথা শুনে বৃদ্ধ জানায় যে সে অনেক দূরের পথ, সেখানে পৌঁছতে বেশ রাত্রি হয়ে যাবে। তিনি ইচ্ছে করলে সে রাত্রি তার বাড়িতে কাটিয়ে পরের দিন সকালে মাখমপুরের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। বক্তাকে কাকে কথা বলেছিল? উদ্দিষ্ট ব্যক্তি কিছু মনে করতে পারেন বলে বক্তার কেন মনে হয়েছিল? এরপর উদ্দিষ্ট ব্যক্তিটিকে বক্তা কি বলেছিল? কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা ছোট গল্পে বক্তা তালদিঘির পাড়ে দেখা হওয়া দীর্ঘদেহী বলিষ্ঠ গঠনের বৃদ্ধা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা ছোট গল্পে বক্তা হলেন তালদিঘির পাড়ে দেখা হওয়া দীর্ঘদেহী বলিষ্ঠ গঠনের বৃদ্ধ। গলায় রুদ্রাক্ষের মালা, হাতে লাঠি। বৃদ্ধ আসন্ন সন্ধ্যার পথ চলতি লেখককে তালদিঘির পাড়ে কথা বলেছিল। গলায় রুদ্রাক্ষের মালা, হাতে লাঠি। বৃদ্ধ আসন্ন সন্ধ্যার পথ চলতি লেখককে তালদিঘির পাড়ে কথা বলেছিল। কারণ কোনো অপরিচিত ব্যক্তিকে বাড়িতে যাপনের কথা বলা সাধারণভাবে সন্দেহের চোখে দেখতে পারেন। উপযাচক হয়ে যাচক হস্য উপ অন্তস্থ জয়াকার চক উপযাচক হয়ে বললে উদ্দিষ্ট ব্যক্তি কিছু মনে করতেই পারেন। হস্য দয় দয় হস্যই পেট কাটা মূর্ধন্যস্বয় ট। উদ্দিষ্ট ব্যক্তি কিছু মনে করতেই পারেন, হয়তো কোনো স্বার্থ আছে, তাই তাকে উপযাচক হয়ে থাকতে বলেছেন, যেটা সাধারণভাবে অচেনা লোকের কাছে আশা করা যায় না। এরপর উদ্দিষ্ট ব্যক্তি বলেছিলেন যে তারা যাতে বারুই জল আচরণীয়, তাই তার বাড়িতে তার কোনো অসুবিধে হবে না। এরপর উদ্দিষ্ট ব্যক্তি বলেছিলেন যে তারা যাতে বারুই বয়াকার হস্যই জল আচরণীয় আচর মূর্ধন্য দীর্ঘ অন্তস্থ, তাই তার বাড়িতে তার কোনো অসুবিধে হবে না। চণ্ডী মণ্ডপের পাশের ঘর আছে, চ মূর্ধন্যডয় দীর্ঘই মড মূর্ধন্যড পয়কার পাশে ঘর আছে, সেখানে থাকতে পারবেন, রান্না বাড়া করে খেতে পারবেন। বৃদ্ধ লেখককে বারবার করে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানায়। দন্তন্নয় তয়রফলা মূর্ধন্য। তালদিঘির সরু পথ চলতি লেখকের সঙ্গে দেখা হওয়া বৃদ্ধ কথায় কথায় জানতে পারে লেখক মাখমপুর যাচ্ছেন, শচীশ কবিরাজের বাড়ি, যা সেখান থেকে অনেকটা দূর। যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে, তাই রাতে অচেনা স্থানে যাওয়া সুবিধাজনক। সেই প্রসঙ্গে বৃদ্ধ লেখককে তার বাড়িতে রাত্রিতে থাকার জন্য অনুরোধ জানায়। নেক্সট কোয়েশ্চেন, আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলাম। কে কার কথায় সন্তুষ্ট হলেন? তার কোন কথায় বক্তা সন্তুষ্ট হয়েছিলেন? বক্তা কেন সন্তুষ্ট হয়েছিলেন? সন্তুষ্ট হবার পর বক্তা কি করেন?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা গল্পে তালদিঘির পাড়ে সাক্ষাৎ হওয়া বৃদ্ধ নফরচন্দ্র দাসের কথায় তার ব্যবহারে খুবই সন্তুষ্ট হলেন। নফরচন্দ্র দাসের কথায় এবং তার ব্যবহারে খুবই সন্তুষ্ট হলেন। দন্তন্বয় তয় হস্য পেটকাটা মূর্ধন্যস্বয় ট। বৃদ্ধের কথাবার্তা অত্যন্ত সন্তোষজনক। দন্তস্ব দন্তন্বয় তয়কার পেটকাটা মূর্ধন্যস্ব সন্তোষ বর্গে যা দন্তন্বয় ক সন্তোষজনক ছিল। সে অত্যন্ত বিনয়ের সঙ্গে লেখককে সেই রাত্রিতে তার বাড়িতে কাটাবার জন্য অনুরোধ করে। সেই অনুরোধের সঙ্গে বিনয় মিশ্রিত ছিল, যা লেখককে বেশি আকৃষ্ট করে। কয়রি পেটকাটা মূর্ধন্যস্বয় ট। বৃদ্ধ এমনভাবে বলে যে লেখকের না বলার কোনো কারণই ছিল না। বক্তা সন্তুষ্ট হয়েছিলেন, কারণ বৃদ্ধের কথায় ছিল বিনয় ও শ্রদ্ধা। অতিথিদের প্রতি মানুষের এমন টান থাকতে পারে। একজন অজানা লোককে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তার রাত্রিযাপনের ব্যবস্থা কোনো অচেনা লোক করতে পারে, তা লেখকের ধারণার বাইরে ছিল। তাই লেখক তার কথাবার্তা ও ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন। বৃদ্ধের কথায় সন্তুষ্ট হয়ে লেখক বৃদ্ধের বাড়িতে রাত্রিযাপন করতে রাজি হন। বৃদ্ধের অতিথি বাৎসল্য লেখককে মুগ্ধ করে। লেখকের মনে হয়েছে সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় শিক্ষিত। অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না দিলে হয়তো রাত্রের অন্ধকারে তাকে 3 ক্রোশ হেঁটে মাখনপুরে যেতে হতো। নেক্সট কোয়েশ্চেন। বৃদ্ধেধর বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বৃদ্ধ কে, কার একথা মনে হয়েছিল? বক্তার এরূপ মনে হলো কেন? বৃদ্ধেধর বাড়িতে বক্তাকে কোথায় থাকতে দেওয়া হয়েছিল? কোন প্রসঙ্গে বক্তার একথা মনে হয়েছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা গল্পে বৃদ্ধ হলেন নফরচন্দ্র দাস। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে তার বাড়ি। লেখকের কথা মনে হয়েছিল। বাড়িতে প্রবেশ করেই বড় বড় 3টে ধানের গোলা চোখে পড়ে। গোলার সঙ্গে গোল আল ঘর, বলদ ও গায়ে প্রায় 20-22টি। অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় 8চালার ঘর, বাইরে এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে 1খানা কুঠুরি। এসব দেখে লেখক বুঝতে পারলেন বৃদ্ধ বেশ অবস্থাপন্ন। বৃদ্ধের বাড়িতে লেখককে থাকতে দেওয়া হয়েছিল চণ্ডী মণ্ডপের পাশে কুঠুরিতে। কুঠুরির পাশে ছোট্ট একটা চালা, তাতে লেখকের রান্নাবান্নার ব্যবস্থা করা হয়। বৃদ্ধ বারুই সম্প্রদায়ের মানুষ। বাড়ির ভিতরে ঢুকে ধানের গোলা, ঘরদোর, গোয়াল বলদ, গাই প্রভৃতি দেখেই লেখকের এসব কথা মনে হয়েছে। সেই প্রসঙ্গেই লেখকের এই উক্তি। নেক্সট কোয়েশ্চেন। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলুম। বক্তাকে দস্তুর মতো শব্দের অর্থ কি? বক্তা কেন অবাক হয়ে গেলেন? অবাক হয়ে বক্তা কি ভাবলেন? যার জন্য বক্তা অবাক হয়েছিলেন তিনি বক্তাকে কিভাবে বশ করলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা গল্পে বক্তা লেখক নিজেই। দস্তুর মতো শব্দের অর্থ হলো রীতিমতো বা বেশ। বক্তার অবাক হয়ে যাওয়ার কারণ হলো বাড়ির বউ বামা বাড়ি ঝাঁট দিতে দিতে একজন অপরিচিত পুরুষের দিকে বারবার চেয়ে দেখা। কারণ বামার এই চেয়ে চেয়ে দেখা তো স্বাভাবিক নয়। লেখক দু তিনবার ভালো করে তাকিয়ে বুঝতে পারেন বউটি যেন কিছু বলতে চায়। অবাক হয়ে বক্তা ভাবেন সম্পূর্ণ অপরিচিতা একটি মেয়ে, পল্লীর গৃহবধূ, তার এমন ব্যবহার তো ভালো নয়। তিনি কি আবার নতুন কোনো হাঙ্গামায় পড়তে চলেছেন? বাড়ির কর্তাকে কাছে বসিয়ে গল্প করতে করতে রাঁধার কথা ভাবলেন। তাহলে হয়তো বউটি আর এভাবে তাকাবে না। পরে লেখক সবকিছু বুঝতে পারলেন। বউটির কাছে জানতে পারেন তার শ্বশুর বাড়ি ফাঁসুরে ডাকাতের দল। তালবস্বর ও বরাকার রহস্যই ফয়চন্দ্রবিন্দু আকার দন্তস্বয় হস্যৌ ডয়শূন্য রয়কার ফাঁসুরে ডাকাতের বাড়ি। রাত্রে লেখককে মেরে তার সর্বস্ব দন্তস্ব বয়রের দন্তস্বয় সর্বস্ব অপহরণ করার চক্রান্ত চলছে। বউটি তার বাপের বাড়ি বাবা জ্যাঠার নাম বউটি তার বাপের বাড়ির বাবা জ্যাঠার নাম ধাম বাড়ি। তাদের সঙ্গে লেখকের সম্পর্ক সব ভালো করে বুঝিয়ে দিয়ে বউটি বুঝেছিল একমাত্র বাপের বাড়ির পরিচিত লোক বলে প্রমাণিত হলেই লেখককে প্রাণে বাঁচাতে পারবেন, এবং হয়েও ছিল তাই। পয়রাফোলা ময়াকার মূর্ধন্য হস্যইত প্রমাণিত হলেই লেখক প্রাণে বাঁচতে পারেন এবং হয়েও ছিল তাই। লেখক সে যাত্রা প্রাণে বাঁচেন। নেক্সট কোয়েশ্চেন।
দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। কাকে দেখে কার এ কথা মনে হয়েছিল? বক্তা তাকে দেখে এরূপ মনে হওয়ার কারণ কি? সে উদ্বিগ্ন, ব্যস্ত, উত্তেজিত হয়েছিল কেন? এই অবস্থায় সে বক্তাকে এসে কি জানিয়েছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা গল্পে বামাকে দেখে লেখকের মনে হয়েছিল সে খুবই ব্যস্ত, উদ্বিগ্ন ও উত্তেজিত। এবার সে ঘরের মধ্যে ঢুকে এটা ওটা সরাতে থাকে, বারবার লেখকের দিকে চেয়ে কিছু যেন বলতে চায়। তারপর রান্নাঘরের দাওয়ায় দয়াকার ও অন্তঃস্থকার অন্তঃস্থ দাওয়ায় এসে চকিত চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে কোথাও কেউ নেই দেখে লেখকের কাছে এসে নিচু গলায় সাবধান করে দেয়। এ কারণেই সে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। বামা লেখককে জানায় যে তার শ্বশুরবাড়ি ফাঁসুড়ে ডাকাতের বাড়ি। রাত্রে তাকে মেরে তার সর্বস্ব অপহরণ করার ব্যবস্থা হচ্ছে। সর্বস্ব অপহরণ, অপহর মূর্ধন্যয়কার অপহরণের ব্যবস্থা হচ্ছে। বয়জাফলা ব দন্তস্ব থয়াকা। তিনি যেন সেই মুহূর্তে সেখান থেকে পালান, না হলে ভয়ানক বিপদে পড়বেন। রাত্রে তাকে মেরে মেরে ঘরের মধ্যে পুঁতে দেবে, একথাই বলে সে চট করে বাইরে চলে যায়। বামা উত্তেজিত ও উদ্বিগ্ন হয়েছিল, কারণ এই রাত্রে বাড়িতে আর একটা হত্যাকাণ্ড ঘটতে চলেছিল। বামা বুঝতে পেরেছিল তার শ্বশুরমশাই লেখককে বাড়িতে নিয়ে এসেছেন তাকে মেরে তার সর্বস্ব অপহরণের জন্য। কিন্তু বাড়িতে সে আর ব্রাহ্মণ হত্যা হতে দেবে না। বয়রাফলা হয়ম ব্রাহ্ম হ তয়জফলা আকার হত্যা ব্রাহ্ম হত্যা হতে ব্রহ্ম বয়রাফলা হয়ম ব্রহ্ম হ তয়জফলা আকার হত্যা ব্রহ্ম হত্যা হতে দেবেন না। তাই কি করে লেখককে বাঁচানো যায় সে ব্যাপারে সে বিশেষ উদ্বিগ্ন, উত্তেজিত হয়ে পড়ে। তাই বারবার চারদিকে দেখে লেখকের ঘরে এসে কিছু একটা বলতে চাইছিল। নেক্সট কোয়েশ্চেন। শুনে তো আমি আর নেই। বক্তাকে কার কথা শুনে বক্তার এমন অবস্থা হলো? কোন কথা শুনে বক্তার এমন অবস্থা হয়েছিল? কোন প্রসঙ্গে বক্তা এরূপ উক্তি করেছিলেন? বক্তার এই অবস্থা থেকে কিভাবে রক্ষা পেলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা গল্পে বক্তা বিভূতিভূষণ স্বয়ং বারুই বাড়িতে নফরচন্দ্র দাসের মেজ বউ বামার কথা শুনে বক্তার এরূপ অবস্থা হয়। বামা বলেছিল যে তার শ্বশুর বাড়ির মানুষজন ফাঁসুড়ে ডাকাত। ফয়চন্দ্রবিন্দু আঁকা দন্তসহস্র রয়েকার। তিনি যদি না পালাতে পারেন তবে তিনি ভয়ানক বিপদে পড়বেন। তাকে মেরে তার সর্বস্ব অপহরণ করে তাকে ঘরের মধ্যে মাটিতে পুঁতে দেবে। রান্নার হাতের খুন্তি হাতেই রইল। লেখকের হাত পা অবশ হয়ে আসে ও মাথা ঝিমঝিম করতে থাকে। গেরস্ত বাড়ি, অথচ সবাই ডাকাত। বামার মুখে তার শ্বশুর বাড়ির ফাঁসুড়ে ডাকাতের কথা শুনে লেখকের হাত পা অবশ হয়ে যায়, মাথা ঝিমঝিম করতে থাকে। গেরস্ত গয়েকার দন্তস্বয়তয়কার গেরস্ত বাড়ি, ধানের গোলা, অথচ ডাকাতি করে। এই প্রসঙ্গে লেখকেরই উক্তি উক্তি এই গেরস্ত বাড়ি, ধানের গোলা, অথচ ডাকাতি করে, এই প্রসঙ্গে লেখকের এই উক্তি। নেক্সট, বক্তার এই অবস্থা থেকে বাড়ির গৃহবধূ বামার উপস্থিত বুদ্ধি ও চেষ্টাতে তিনি মনে প্রাণে বাঁচেন। বামা তাকে তার বাপের বাড়ির বাবা জ্যাঠার নামধাম, তার দিদির শ্বশুর বাড়ি, তাদের নামধাম সব জানিয়ে দেয়। খাওয়া দাওয়ার পর নফরচন্দ্র দাসকে লেখক জিজ্ঞাসা করেন যে কুসুমপুরের হরিদাস মজুমদারের মেয়ে বামার এদিকেই কোথাও বিয়ে হয়েছে, সম্পর্কে তার মন্ত্র শিষ্য। মদ অন্তর্নয় তয়রফলা তালবস্বয় হস্যই পেটকাটা মূর্ধন্যস্বয় জফলা। খাওয়া দাওয়ার পর নফরচন্দ্র দাসকে লেখক জিজ্ঞাসা করেন যে কুসুমপুরের হরিদাস মজুমদারের মেয়ে বামার এদিকেই কোথাও বিয়ে হয়েছে, সম্পর্কে তার মন্ত্রশিষ্য। নফরচন্দ্র দাস একথা শুনে কেমন যেন হয়ে যায়। পরে বাড়ির সবাইকে ডেকে এনে লেখকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। লেখক সে যাত্রা প্রাণে বাঁচেন। নেক্সট কোয়েশ্চেন। একটা মাত্র উপায় আছে। কে কাকে কথা বলেছে, কোন প্রসঙ্গে বক্তায় উক্তি করেছে, সেই একটি মাত্র উপায়টি কি, কিভাবে সেই উপায়টি কাজে লেগেছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা গল্পে বক্তা নফরচন্দ্র দাসের মেজ বউ। বামা একথা বাড়ির অতিথি লেখককে উদ্দেশ্য করে বলেছে। লেখকের আসন্ন বিপদ। ফাঁসুড়ে ডাকাত শ্বশুর রাত্রে লেখককে হত্যা করে তার সর্বস্ব অপহরণের ফাঁদ পেতেছেন।
বামা এ বাড়িতে আর ব্রহ্ম হত্যা হতে দেবে না। তাই একটি উপায় সে ঠিক করে যে সে সে লোক লোক লেখককে তার বাপের বাড়ির সকলের নামধাম জানিয়ে দেয়। যদি লেখক ঠিক ঠিক বলতে পারেন তবে সে যাত্রায় প্রাণে বাঁচলেও বাঁচতে পারেন। এ প্রসঙ্গেই বামার এই উক্তি। নেক্সট, সেই একটি মাত্র উপায় হলো তার বাপের বাড়ির সকলের নামধাম জানা এবং তাদের সঙ্গে লেখকের সম্পর্ক সৃষ্টি করা। বামা বুঝতে পেরেছিল যদি লেখক তার বাপের বাড়ির সকলের নামধাম বলতে পারেন এবং তাদের সঙ্গে তার মন্ত্র ম দন্তন্যয় তয়রফলা তালবস্যয় হস্যই পেটকাটা মূর্ধন্যস্যই জফলে একার মন্ত্র শিষ্যের কথা বলতে পারেন, তবে হয়তো ফাঁসুড়ে ডাকাত নফরচন্দ্র দাসের হাত থেকে বাঁচতে পারবেন। হ্যাঁ, উপায়টি কাজে লেগেছিল। রাত্রে খাওয়া দাওয়া শেষে নফরচন্দ্র দাস লেখককে পান দিতে আসে। তখন লেখক বামার খোঁজ খবর করেন, তার বাবা জ্যাঠার নাম বলেন, তার দিদির নাম, তার শ্বশুরবাড়ির কথা বলেন। হরিদাস মজুমদারের ছোট মেয়ে বামা এদিকে কোথায় বিয়ে হয়েছে এবং তারাও যাতে বারুই, একথা জানালে নফরচন্দ্র দাস যেন কেমন হয়ে যায়। বাড়ির সকলকে ডেকে এনে লেখকের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং লেখকও সে যাত্রায় প্রাণে বাঁচেন। নেক্সট কোয়েশ্চেন, অদ্ভুত অভিনয় করে গেল বটে। বক্তাকে কে অদ্ভুত অভিনয় করেছিল, কেন সে অভিনয় করেছিল, সে কি অভিনয় করেছিল, অভিনয় করে কে কিভাবে বক্তাকে রক্ষা করেছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা গল্পে বক্তা হলেন লেখক নিজে। লেখক বারুই বাড়ির মেজ ছেলে শম্ভুর স্ত্রী বামার কথা বলেছেন, কারণ অভিনয় ছাড়া লেখককে বাঁচাবার আর কোনো পথ, এই যে কেন সে অভিনয় করেছিল, কারণ অভিনয় করা ছাড়া লেখককে বাঁচাবার আর কোনো পথ খোলা ছিল না। তাই লেখক যে তাদের গুরু বংশের, তার বাপের বাড়ির যে লেখকের মন্ত্র শিষ্য, গুরু বংশের লেখক তাদের গুরু বংশের, তার বাপের বাড়ি যে লেখকে তার বাপের বাড়ি যে লেখকের মন্ত্র শিষ্য, তার বাপের বাড়ি যে লেখকের মন্ত্র শিষ্য। ম দন্তনয় তরফলা তালবস্যয় হস্যই পেটকাটা মূর্ধন্যস্যয় জফলা, তা এমনভাবে অভিনয় করে বোঝালেন যে বৃদ্ধ তা ধরতেই পারলেন না। লেখকের কথা শোনার পর নফরচন্দ্র দাস বাড়ির ভিতরে চলে যায় এবং তার স্ত্রী, ছেলে শম্ভু ও বামাকে সঙ্গে করে নিয়ে আসে। বামা বলে লেখক তাদের গুরু বংশের লোক। বামা তাকে চেনে কিনা, বামা এ ব্যাপারে নিখুঁত অভিনয় করতে গেল যেন লেখক তাদের কতদিনের পরিচিত। বামা তাকে গলায় আঁচল দিয়ে প্রণাম করে পায়ের ধুলো নেয়। তাতে করে নফরচন্দ্র বোঝেন যে সত্যিই লেখক তার চেনা পরিচিত, সুতরাং তার মতলব ফাঁস হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, বামা নিপুণ অভিনেত্রীর মতো অভিনয় করে লেখককে রক্ষা করেছিল। এমনভাবে অভিনয় করেছিল যে তার শ্বশুর বুঝতেই পারেননি লেখক তার পরিচিত নয়। গলায় আঁচল দিয়ে প্রণাম করে লেখকের পায়ের ধুলো যখন গ্রহণ করে তখন শ্বশুরের আর বুঝতে অসুবিধে হয় না যে লেখক তাদের বাপের বাড়ির পরিচিত গুরু বংশীয়, সুতরাং সে যাত্রা প্রাণে বাঁচেন। নেক্সট কোয়েশ্চেন, আমার মনের অবস্থা বলবার নয়। বক্তাকে কোন কথা শুনে বক্তার মনের অবস্থা এরূপ হয়েছিল, তার মনের অবস্থা কেন এমন হয়েছিল, তার মনের অবস্থা হওয়ার কারণ কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বামা গল্পের বক্তা লেখক স্বয়ং। বিপদ কেটে যাওয়ার পর রাত্রে খাবার জল দেবার ছুতো করে বামা জানিয়ে যায় যে সেদিন তার চোখে না পড়লে ভিটেতে ব্রাহ্ম হত্যা হতো। সেই কুঠুরিতে, সেই বিছানায় মেঝেতে অনেক লাশ পোঁতা আছে। এ কথা শোনার পর বক্তার মনের অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে পড়ে। দন্তস্ব উময় গয় দীর্ঘই দন্তন্য। বক্তা অর্থাৎ লেখক অত্যন্ত মুষড়ে পড়েছিলেন। ময়হস্য পেটকাটা মূর্ধন্যস্ব ডয়শূন্য ডয়কার। দিনের পর দিন এরা মানুষ মেরে যাচ্ছে, অথচ গাঁয়ের লোক বা পুলিশ কেউ কিছু জানতে পারছে না, তা কেমন করে হয়? বামা কথায় লেখক আরো জানতে পারেন যে সেই গ্রামটাই ফাঁসুড়ে ডাকাতের গ্রাম, সবাই সেখানে এমন গর্হিত কাজ করে থাকে। গ হয় রে ফস্যই ত, তাই কে কাকে বলবে? এসব কথায় লেখকের মনে অবস্থা খুব খারাপ হয়। লেখক ভাবতেও পারেন না দিনের পর দিন একদল মানুষ এমন অন্যায় গর্হিত কাজ করে যাচ্ছে, অথচ কেউ কিছু জানেন না, প্রতিবাদ করছে না, পুলিশও তার কোনো প্রতিকার করছে না। এই অবস্থায় কেমন করে দীর্ঘদিন ধরে চলে আসছে।
এই অবস্থা কেমন করে দীর্ঘদিন ধরে চলে আসছে, এভাবে কত মানুষের সর্বনাশ হচ্ছে, তার ইয়ত্তা নেই। হর্ষই অন্তঃস্থ তয়তয়াকার। যদি বামা না থাকতো তবে তার অবস্থাও তো একই হতো। প্রতিবাদ করার ইচ্ছে থাকলেও সে পারে না। বামার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখক বিদায় নেন। নেক্সট কোয়েশ্চেন। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আমার আর চোখে পড়েনি। বক্তাকে, বামাকে বক্তা কখনই উপলব্ধি করেছিলেন? বামার বুদ্ধিমত্তার পরিচয় দাও। বক্তার এই উক্তি কতদূর সংযত বলে তুমি মনে করো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা গল্পে বক্তা লেখক স্বয়ং। বামা তালদিঘির ওপারে বসবাসকারী ফাঁসুড়ে ডাকাত নফরচন্দ্র দাসের মেজ ছেলে শম্ভুর স্ত্রী। বক্তা প্রাণে বাঁচেন বামার সাহস ও প্রত্যুৎপন্ন মতিত্বে। প্রত্যুৎপন্ন মতিত্বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। পয়রফলা তয়জফলা হস্য খণ্ডত প্রত্যুৎ, প দন্তন্নয় দন্তন্য পন্ন, ম তয় হস্যই মতি, তয় বয় একার প্রত্যুৎপন্ন মতিত্বে। যদি বামা বুদ্ধি করে তার বাপের বাড়ির সকলের নাম, তাদের গুরুবংশের কথা লেখককে না জানাতো, তাহলে সেই রাত্রি তার জীবনের শেষ রাত্রি হতো। তাই নতুন জীবন পেয়ে বামার কাছ থেকে বিদায় নেবার সময় লেখকের একথা মনে হয়েছে। বামা অত্যন্ত বুদ্ধিমতী। সে বাড়ির পুত্রবধূ। এর আগেও সে বাড়িতে অনেক হত্যা হয়েছে, অনেক লাশও কুঠুরির ঘরের নিচে পোঁতা হয়েছে, কুঠুরি ঘরের নিচে পোঁতা আছে। কিন্তু বাড়িতে সে আর ব্রহ্ম হত্যা হতে দেবে না। তাই সে লেখককে তার বাপের বাড়ির জ্যাঠাদের নাম, তার দিদির নাম, তার শ্বশুর বাড়ি সব জানিয়ে দেয়। কারণ একমাত্র পরিচিত হলেই এই হত্যাকাণ্ড নিবৃত্ত হবে বলে তার বিশ্বাস ছিল। বাস্তবে হয়েও ছিল তাই। বাবা শ্বশুর তার বুদ্ধির কাছে পরাস্ত হয়েছিল। পরয়াকার দন্তস্বয়ত। বক্তার এই উক্তি যথাযথ। সেই ভয়ঙ্কর রাতে চণ্ডী মণ্ডপের পাশে, চ মূর্ধন্যয় দীর্ঘই ম মূর্ধন্যয় ড পয়েকার রচণ্ডী মণ্ডপের পাশে কুঠুরিতে লেখক যে অবস্থায় পড়েছিলেন সেখান থেকে মুক্তির কোনো পথই খোলা ছিল না। একমাত্র বামার উদ্যম, হস্যৌ দয়জফল ম, বুদ্ধিমত্তা, বহস্যৌ দয়হস্যই ম তয়তয়াকার, সাহসী লেখককে রক্ষা করতে পেরেছিল। বামা ঠান্ডা মাথায় যদি লেখককে তার বাপের বাড়ি, বাবা জ্যাঠার নাম, তার দিদির নাম, তার শ্বশুর বাড়ি, তার গুরু বংশের কথা না শেখাতো, তবে ফাঁসুড়ে ডাকাত নফরচন্দ্র দাসের বিশ্বাস উৎপাদন হতো না যে লেখক বামার পরিচিত। বামার প্রত্যুৎপন্নমতি লেখককে যে সে যাত্রা প্রাণে বাঁচিয়েছিল, তাই লেখকের উপলব্ধি সত্য। নেক্সট কোয়েশ্চেন। শুনে তো আমি আর নেই। আমি কে? বক্তা কি শুনেছিলেন? কার কাছ থেকে সে কথাগুলো শুনেছিল? কথাগুলি শুনে তার অবস্থা কি হয়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা গল্পে আমি বলতে গল্পকথককে বোঝানো হয়েছে। বক্তা শুনেছিল তিনি যেন তখনই পালিয়ে যান। তাহলে তার ভয়ঙ্কর বিপদ, কারণ বাড়ির সবাই ফাঁসুড়ে ডাকাত। রাতেই তাকে এরা মেরে ফেলবে। এই কথা শুনে কথকের আত্মারাম খাঁচা ছাড়া জোগাড়। তয়ময়াকার রয়াকার আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়, খাঁচা ছাড়া হওয়ার জোগাড় বলে আমি জানি। কথক এই কথাগুলি ফাঁসুড়ে ডাকাত নফরচন্দ্র দাসের মেজ বউ বামার কাছ থেকে শুনেছিল। শুনে তো আমি আর নেই। কথক এই কথাগুলি ফাঁসুড়ে ডাকাত নফরচন্দ্র দাসের মেজ বউ বামার কাছ থেকে বৌমা বামার কাছ থেকে শুনেছিল। কথাগুলি শোনার পর কথকের সারা শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। তার সারা হাত ও পা অবশ ও ঝিমঝিম করতে লাগলো। হাতের খুন্তি হাতেই রইল। সে কাঠের মতো আড়ষ্ট হয়ে যায়। আর শূন্যরা পেট কাটা মুন্ডনাশয়টা, শরীরে হাতে পায়ে কোনো জোর নেই। তার ভাবনা শক্তি পর্যন্ত লোপ পেয়েছে। কথকের অবস্থা তখন শোচনীয়। তালবস্যকার চ দন্তন্য দীর্ঘ অন্তস্থ, সে বেঁচে আছে সেটাই যেন তার মনে হচ্ছে না, এমনই অবস্থা হলো। নেক্সট কোয়েশ্চেন। তারপর সে রাত্রি তো কেটে গেল। কোন রাত্রির কথা বলা হয়েছে? সে রাত্রি কিভাবে কাটলো? সে রাত্রে আর কি ঘটেছিল? পরদিন সকালে কি ঘটেছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা গল্পে নফরচন্দ্র দাসের বাড়িতে
কথকের ভয়ঙ্কর রাত্রি কাটানোর কথা বলা হয়েছে। সে রাত্রিতে কথকের জীবন সংশয় দন্তস্ব অনুস্বার তালবস্য অন্তস্থ জীবন সংশয় হয়েছিল, কিন্তু দয়াময়ী বামার চেষ্টায় কথক রক্ষা পান এবং পরের দিন সূর্যোদয় দেখতে পান। দন্তস্বয় দীর্ঘ অন্তস্থ জয়রেফ ওকার দ অন্তস্থ। বামা সময় বুঝে কথককে তার বাপের বাড়ির সকলের নামধাম জানিয়ে দেয়। কথক রাত্রে নফরচন্দ্র দাসের কাছেই বামার খোঁজ খবর নেন। কথকের মুখে বামার বাপের বাড়ির সকলের নাম ধাম শুনতে পেয়ে পারেন কথক বামার গুরু বংশীয়। কথকের মুখে বামার বাপের বাড়ির সকলের নাম ধাম শুনে বুঝতে পারেন যে কথক বামার গুরু বংশীয় বা গুরু বংশ, এটা দেখতে হবে। বামা কথকের গুরু বংশীয়। তখন তিনি তার মেজ ছেলেকে ডেকে এনে কথকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বামার চেষ্টায় কথক সে যাত্রা নতুন জীবন পান। নেক্সট, সে রাত্রিতে আর কিছু ঘটল না। কথক নির্ভয় সে রাত্রি ঘুমিয়ে কাটালেন। নফরচন্দ্র দাসের দুরভিসন্ধি ব্যর্থ করে বামা কথকের প্রাণ রক্ষা করে। দয়হস্যৌর দূর ভয়হস্যই দন্তস্ব দন্তনয় ধয়হস্যই দয়হস্যৌর ভয়হস্যই দন্তস্ব দন্তনয় ধয়হস্যই দুরভিসন্ধি ব্যর্থ করে বামা কথকের প্রাণ রক্ষা করে। বামা আচরণে কথকের চোখে জল এসে যায়। বাড়ির সকলের নামধাম জানিয়ে দেয়। কথক রাত্রে নফরচন্দ্র দাসের কাছেই বামার খোঁজ দেন। কথকের না না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা গল্পে নফরচন্দ্র দাসের বাড়িতে কথকের ভয়ঙ্কর রাত্রি কাটানোর কথা বলা হয়েছে। সে রাত্রিতে কথকের জীবন সংশয় হয়েছিল। কি কোয়েশ্চেনটা? তারপর সে রাত্রি তো কেটে গেল, কোন রাত্রির কথা বলা হয়েছে, সে রাত্রি কিভাবে কাটলো, সে রাত্রে আর কি ঘটেছিল, পরের দিন সকালবেলা কি ঘটেছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বামা গল্পে নফরচন্দ্র দাসের বাড়িতে কথকের ভয়ঙ্কর রাত্রি কাটানোর কথা বলা হয়েছে। সে রাত্রিতে কথকের জীবন সংশয় হয়েছিল, কিন্তু দয়াময়ী বামার চেষ্টায় কথক রক্ষা পান এবং পরের দিন সূর্যোদয় দেখতে পান। বামা সময় বুঝে কথককে তার বাপের বাড়ির সকলের নামধাম জানিয়ে দেয়। কথক রাত্রে নফরচন্দ্র দাসের কাছেই বামার খোঁজ খবর নেন। কথকের মুখে বামার বাপের বাড়ির সকলের নাম ধাম শুনে বুঝতে পারেন কথক বামার গুরু বংশ। এটা বুঝতে পারছি না বামার গুরু বংশ না গুরু বংশীয় হবে। তখন তিনি তার মেজ ছেলেকে ডেকে এনে কথকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বামার চেষ্টায় কথক সে যাত্রা নতুন জীবন পান। সে রাত্রি তার কিছু ঘটল না। কথক নির্ভয়ে সে রাত্রি ঘুমিয়ে কাটালেন। নভচন্দ্র দাসের দূর অভিসন্ধি ব্যর্থ করে বামা কথকের প্রাণ রক্ষা করে। বামার আচরণে কথকের চোখে জল এসে যায়। সকালে বিদায় নেওয়ার আগে বৃদ্ধ কথককে 5 টাকা প্রণামী দেয়। কথক বামাকে ডেকে বলে সে তার জীবনদাত্রী। তিনি আশীর্বাদ করে বলেন সে যেন চির সুখী হয়। নেক্সট কোয়েশ্চেন, এমন সময় দেখি, কোন সময়ের কথা বলা হয়েছে, কে কি দেখলো, দেখে লেখকের কি মনে হলো, কথক উদ্দিষ্ট ব্যক্তির প্রতি যে মনোভাব ব্যক্ত করেছেন তার বর্ণনা দাও। বামা গল্পে কথকের নফরচন্দ্র দাসের বাড়িতে আশ্রয় নেওয়ার দিনের কথা বলা হয়েছে। নফরচন্দ্র কথককে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দেবার জন্য বলতে এসেছিল। ঠিক সেই সময় বামা একগাছা ঝাঁটা নিয়ে এসে ঢুকে রান্নাঘরে সামান্য ঝাঁট দিতে লাগলো। বাড়ির বউ বা মা ঝেঁটা হাতে ঝাঁট দিতে দিতে বারবার কথকের দিকে তাকাচ্ছিল। কথকের মনে হলো বউটি ঝাঁট দিতে দিতে তার দিকে তাকিয়ে কি যেন বলতে চাইছে। কুঠুরির দরজা খোলা, সেখান থেকে কুঠুরির ভিতর দেখা যায়। কথক দু একবার বিস্ময়ের সঙ্গে দেখতে পেলেন বউটি ঝাঁট দিতে দিতে কথকের দিকে বারবার চেয়ে চেয়ে দেখছে। ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি যেন ইচ্ছে করেই কথকের দিকে চাইছে। কথক দস্তুর মতো অবাক হয়ে যান। দন্তস্বয় তয়হস্যৌ দস্তুর মতো অবাক হয়ে যান। সম্পূর্ণ সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লী গৃহস্থ বধূ, এমন ব্যবহার তো ভালো নয়। যদি কোনো হাঙ্গামায় পড়ে যান, এই ভেবে স্থির করেন যে বাড়ির কর্তাকে কাছে বসিয়ে গল্প করতে করতে রান্না করবেন। নেক্সট কোয়েশ্চেন, এমন সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো। কে কার জন্য পান নিয়ে এলো? পান আনবার মূলে গৃহস্বামীর কি অভিপ্রায় ছিল? কিভাবে গৃহস্বামী
গোপন অভিসন্ধি থেকে লেখক রেহাই পায়? কথক তার জীবনদাত্রী সম্পর্কে কি বলেছে? আনসার: বামা গল্পে ফাঁসুড়ে ডাকাত নফরচন্দ্র দাসের বাড়িতে কথকের জন্য নফরচন্দ্র দাস স্বয়ং পান নিয়ে আসে। পান আনার মূলে গৃহস্বামীর দুরভিসন্ধি ছিল। কথক পান খেয়ে শুয়ে পড়লে তাকে মেরে তার সর্বস্ব কেড়ে নেবে, কিন্তু নফরচন্দ্র দাসের মেজ বউ বামার উপস্থিত বুদ্ধিতে কথক সে যাত্রা রেহাই পায়। বামা কথককে তার বাপের বাড়ির সকলের নামধাম শিখিয়ে পড়িয়ে দেয় এবং কথক যে তার বাপের বাড়ির গুরুবংশ তাও বলতে বলেন। অবশেষে গুরু বংশীয় বোধহয় হবে। অবশেষে খাওয়া দাওয়ার পর পান দিতে এলে কথক বামার সম্পর্কে জিজ্ঞাসা করেন। নফরচন্দ্র দাস বুঝতে পারেন যে তিনি বামার বাপের বাড়ির লোক, তাই সে যাত্রা কথক রেহাই পায়। কথক তার জীবনদাত্রী সম্পর্কে বলেছেন যে জীবনে বামার মতো বুদ্ধিমতী নারী তার চোখে পড়েনি। দীর্ঘদিন অতিবাহিত হবার পর দয়াময়ী পল্লীবধূটির স্মৃতি লেখকের মনে মণিকোঠায় স্থান পায়। মূর্ধন্যাশয় কয়কার ঠয়াকার অন্তঃস্থ মণিকোঠায় স্থান পায়।